তোমাদের পরীক্ষায় যদি টেবিল জাতীয় প্রবলেম আর লিস্ট জাতীয় প্রবলেমের HTML কোডিংটা না আসে, তখন তোমরা দেখবে প্রশ্নের ভিতরে এরকম বিভিন্ন রকমের টেক্সট দিয়ে তোমাকে বলে এর HTML কোডিং করো। তো আজকের এই ক্লাস আমি তোমাদেরকে যদি টেবিল আর লিস্ট এই ধরনের প্রবলেম না এসে এইভাবে টেক্সট জাতীয় বিভিন্ন প্রবলেম দিয়ে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তাহলে ওইগুলোর উত্তর তোমরা কিভাবে করতে পারবে এই ক্লাস আমি তোমাদেরকে এগুলোই শেখাবো। তো চলো শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকমের টেক্সট দিয়ে তোমাকে বলেছে, এখানে কি বলেছে খেয়াল করো, বলেছে তৃতীয় প্যারাটি লাল রঙের হবে। তো তৃতীয় প্যারা কোনটা? এটা প্রথম প্যারা, এটা দ্বিতীয় প্যারা, এটা হলো তৃতীয় প্যারা। বলেছে তৃতীয় প্যারাটি নাকি লাল রঙের। এরপরে কি বলেছে খেয়াল করো, চতুর্থ প্যারার শুধু ইজ এ লেখাটি লাল রঙের। এখানে যে চতুর্থ যে প্যারাটা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই চতুর্থ প্যারাটার শুধুমাত্র ইজ এ লেখাটা হলো লাল রঙের। এরপর পঞ্চম যে প্যারাটা আছে, পঞ্চম যে প্যারাটা, এটা একটা বাংলা লেখা। বলেছে বাংলা লেখাটি নীল রঙের হলে, এই বাংলা লেখাটা নীল রঙের। তো এখন তোমাকে বলেছে সম্পূর্ণ উদ্দীপকের HTML কোড লেখো। তো এটার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ নানা ধরনের প্রবলেম আছে। এই প্রবলেমগুলোর HTML কোডিংটা আমরা কিভাবে করব, তোমরা একটা একটা ভালো মতো বোঝার চেষ্টা করো। তো প্রথম যে প্যারাটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্যারার জন্য আমরা শুরুতে লিখবো প্যারাগ্রাফ নামক একটা ট্যাগ লিখবো। কোন ট্যাগ বলো তো? প্যারাগ্রাফ ট্যাগ। আর তোমরা সবাই জানো যে কোনো HTML কোডিং করতে গেলে আমরা কিন্তু উপরের এই জায়গাটা লিখবো যে ডক টাইপ HTML হেড টাইটেল ডট 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 স্ল্যাশ টাইটেল, এরপরে স্ল্যাশ হেড, এরপরে বডি। এরপর আমরা প্যারাগ্রাফ দিয়ে শুরু করব। এই যে এটা একটা প্যারা, এটা তোমরা প্যারাগ্রাফ দিয়ে শুরু করবে। এবার তুমি এগুলো একটা একটা করে লেখার চেষ্টা করবে। খেয়াল করো কিভাবে এটার উত্তরটা করতে হয় বা কোডিংটা করতে হয়। প্রথমে দি লেখাটা আমরা দেখতে পাচ্ছি, এটা নরমাল লেখা, এই দি এর দি তুমি লিখে দিবি। এরপরে কুইক লেখাটার মাঝে একটা দাগ আছে, কাটা চিহ্ন আছে। তো কাটা চিহ্নের জন্য আমাদের একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হলো ডেল ট্যাগ। এই ডেল ট্যাগ ব্যবহার করে এরপরে তুমি ওই কুইক লেখাটা লিখবে। কুইক লেখাটা লেখার পর তোমার কিন্তু আর কাটা চিহ্ন দিতে হবে না, এই কাটা চিহ্নের জন্যই তুমি ডেল ট্যাগ ব্যবহার করেছো। এরপরে তুমি দিবে স্ল্যাশ ডেল, মানে কাটা চিহ্নের কাজ শেষ। এরপরে ব্রাউন লেখাটা তোমরা বুঝতে পারছো কিনা, এই লেখাটা একটা মোটা রঙের, তাহলে মোটা রঙের জন্য আমরা দিলাম বি নামক ট্যাগ। বি নামক ট্যাগ দিয়ে তুমি নরমালি তোমার কলম দিয়ে তোমার হাতের লেখা যেমন এইভাবে ব্রাউন লেখা লিখে দিবে। এরপরে মোটা লেখা শেষ, তাই দিয়ে দিবে স্ল্যাশ বি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। ফক্স জাম্পস, এই লেখাগুলো আমাদের কাছে নরমাল মনে হচ্ছে, এটা যেভাবে আছে আমরা সেভাবে লিখবো ফক্স, এরপরে লিখবো জাম্পস। এটা লেখার পর তুমি চিন্তা করো, আমরা কি এর পরের লাইনে এটা কি নতুন কোনো প্যারা, নাকি এই প্যারার নতুন একটা লাইন? এই একই একটা প্যারার নতুন একটা লাইন। তো একই একটা প্যারার নতুন একটা লাইনে আসলে তোমাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, এটা হলো বিআর ট্যাগ। বিআর ট্যাগ মানে আমরা যদি কখনো একই প্যারার এক লাইন থেকে আরেক লাইনে আসি, তখন বিআর নামে একটা ট্যাগ ব্যবহার করতে হয়। এটা ব্যবহার করলে এক লাইন থেকে আরেক লাইনে আমরা এসেছি এটার একটা ইঙ্গিত কম্পিউটার পায়। তো এইবার খেয়াল করো, এক লাইন থেকে আরেক লাইনে আসার পর ওভার লেখাটা নরমাল না, তো তোমরা যে ভুলটা করবে এই ওভার লেখাটা লিখবে। কিন্তু ওভার লেখার আগে দিয়ে তুমি দেখো একটু ফাঁকা জায়গা আছে না, এই ফাঁকা জায়গা বা এই স্পেস গুলোর জন্য আমাদের একটা জিনিস ব্যবহার করতে হয়, ওইটা হলো এন্ড NBSP। এই এন্ড NBSP লেখার পর একটা সেমিকোলন দিবে। এটার কাজ কি স্যার? এটার কাজ হলো স্পেস তৈরি করা। তো এইখানে কয়টা স্পেস আছে এখানে তুমি আইডিয়া করে নেবে, এখানে কয়টা স্পেস আছে। তো আমরা ধরে নিলাম এখানে 4 বার স্পেস আছে, মানে 4 বার স্পেস আছে, 4 বার ফাঁকা জায়গা তৈরি করবে। আইডিয়া করে এটা তুমি ধরে নিবে। তো এবার আমরা এখানে এন্ড NBSP, আবার লিখবে এন্ড NBSP, আবার লিখবে এন্ড NBSP। কয়বার লিখেছি? একবার, দুইবার, তিনবার, চারবার। তুমি চাইলে 5 বার লিখতে পারো, 6 বার লিখতে পারো। তো এইবার আমরা এখানে সেমিকোলন দিব। আবার বলছি এই NBSP বা নন ব্রেকিং স্পেস, এটা আমরা দিয়েছি এইখানে এই ফাঁকা জায়গাটা যেন তৈরি হয়। আচ্ছা, এরপরে ওভার লেখাটা নরমাল, এই ওভার লেখাটা তুমি লিখবে। লেখার পর দি লেখাটা নিচে একটা আন্ডারলাইন আছে, দাগ আছে, এটাকে বলে আন্ডারলাইন। তো ট্যাগের নাম হলো ইউ ট্যাগ। কোন ট্যাগ ব্যবহার করতে হয়? ইউ নামে একটা ট্যাগ ব্যবহার করতে হয়। ইউ থেকে অর্ডার নিয়ে এরপরে তুমি দি লেখাটা লিখবে। দি এর নিচে দাগটা আর তোমার দিতে হবে না, এটার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করেছি। এবার আমরা দিব স্ল্যাশ ইউ, মানে আন্ডারলাইন শেষ। এবার লেজি লেখাটা, এটা আসলে একটু বাঁকা করে আমি লিখেছি, তোমাদের পরীক্ষার প্রশ্নের ভিতরে আরো সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পারবে। এই বাঁকা লেখার জন্য আই নামে ট্যাগ ব্যবহার করতে হয়, ইটালিক। তো এরপরে তুমি লেজি লেখাটা লিখবে, লেজি লেখাটা শেষ, এরপরে তুমি দিবে স্ল্যাশ আই, মানে ইটালিক লেখাটা শেষ। তুমি কিন্তু খাতায় নরমালি এই লেজি লেখাটা লিখবে। এবার ডগ, ডগ লেখাটা লেজি লেখাটার একটু উপরে না, একটু উপরে না। তো উপরে হলে তোমার ব্যবহার করতে হবে সুপ নামে একটা ট্যাগ। কোন ট্যাগ বলো তো? সুপ ট্যাগ। সুপ লেখার পর এরপরে তুমি দিবে ডগ, মানে সুপের কাজ হলো লেখাকে উপরে তোলা, আর সাবের কাজ হলো লেখাকে নিচে নামানো। তো সুপ দিলা, এরপরে দিবে স্ল্যাশ সুপ। এরপরে এই প্যারাটা শেষ হয়ে গেছে না, এই পুরাটা কিন্তু একটা প্যারা না, এটা কিন্তু আলাদা একটা প্যারা। তোমরা বুঝতে পারছো, আলাদা আলাদা কিন্তু একটা প্যারা দিয়েছে। তো এই প্যারাটা কিন্তু শেষ।
এর জন্য তুমি দিবে স্ল্যাশ প্যারাগ্রাফ। তো বলো এইচটিএমএল যে তুমি করলে এটার, তোমার কি সম্পূর্ণটা এইচটিএমএল শেষ হয়েছে, মানে বডির কাজ কি সম্পূর্ণ শেষ হয়েছে? না, পুরো বডি অংশের একটা প্যারা তুমি করলে। তো আশা করি সবাই এই প্যারাটা বুঝতে পেরেছো। এবার আমরা এই প্যারাটার উত্তর করার চেষ্টা করব। আমরা এইটা একটু মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে আমরা আবার দ্বিতীয়, আমাদের কিন্তু বডি বা এইচটিএমএল কাজ সম্পূর্ণ শেষ হয়নি, আমরা মাত্র একটা অংশ শেষ করলাম, তো আমাদের বোর্ডে জায়গা হবে না, এর জন্য আমরা প্রথম অংশটা মুছে দিলাম। এবার দ্বিতীয় প্যারার উত্তরটা তুমি কিভাবে করবে খেয়াল করো। দ্বিতীয় প্যারাটার জন্য তুমি আবার নতুন করে দিবে আবার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা একটা দেওয়ার পর এই লেখাগুলো দেখো, এগুলো কিন্তু সূত্র, এই সূত্রগুলো দেখলে কিন্তু তোমরা ভয় পেও না। এগুলোর উত্তর কিভাবে করতে হয় তোমরা ভালো মতো বোঝার চেষ্টা করো, একদম সহজ। প্রথমে দেখো কোনগুলো নরমাল আছে, এই যে ব্র্যাকেট, এরপরে এক্স, এরপরে 5, দেখো এগুলো কিন্তু একদম নরমাল, এগুলো তুমি লিখে ফেলবে। এবার যে নিচে যে 2 আছে, এটা কি নরমাল? এটা কিন্তু নরমাল না, একটু নিচে আছে। তো নিচের জন্য তোমার ব্যবহার করতে হয় সাব নামে একটা ট্যাগ। কোন ট্যাগ? সাব ট্যাগ। সাব হলো নিচে নামানোর জন্য। এবার তুমি এই 2 লেখাটা লিখবে, এরপরে দিবে স্ল্যাশ সাব, মানে 2 লেখাটার নিচে, এর জন্য এর আগে আমরা সাব ব্যবহার করেছি, পরে স্ল্যাশ দিয়েছি সাব। এরপর আবার দেখো নরমাল কতটুকু, দেখো প্লাস ওয়াই লেখাটা নরমাল, এই যে প্লাস ওয়াই লেখাটা নরমাল আমরা দিলাম। দেওয়ার পর এই 3 লেখাটা একটু নিচে আছে, এর জন্য তোমার ব্যবহার করতে হবে সাব নামে ট্যাগ। লেখার পর তোমার লিখতে হবে 3 লেখাটা নিচে, এরপরে হলো স্ল্যাশ সাব। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপর আবার 5 লেখাটা নরমাল না, দেখো এই যে নরমাল লেখার বরাবরই কিন্তু এই 5 লেখাটা, তাহলে 5 লেখাটা আমরা লিখলাম। লেখার পর এখানে যে 5 এর উপরে যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা যে আছে এটা কিন্তু উপরে, এর জন্য তোমার দিতে হবে সুপ। সুপ লেখার পর কোন লেখাটা উপরে? 2, এরপরে দিতে হবে স্ল্যাশ সুপ। স্ল্যাশ সুপ দেওয়ার পর এই ব্র্যাকেট লেখাটা কিন্তু এই ব্র্যাকেটের মতোই নরমাল জায়গায় আছে, তাহলে ব্র্যাকেটটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর এই ব্র্যাকেটের উপরে কিন্তু আবার 3, এর জন্য আমাদের লিখতে হবে আবার সুপ, মানে আমরা একবার নরমাল কাজ করে আবার নতুন করে সুপের কাজ করছি। তো সুপ লেখার পর কোন লেখাটা সুপ? 3 লেখাটা সুপ, এরপর আমরা দিব স্ল্যাশ সুপ, মানে এই লেখাটা শেষ। এবার আবার চিন্তা করো কোন লেখাটা নরমাল। তো এখানে ইকুয়াল লেখাটা নরমাল, আমরা ইকুয়ালের ইকুয়াল দিলাম। দেওয়ার পর লগ লেখাটাও কিন্তু নরমাল, এই লগ লেখাটা আমরা লিখলাম। কিন্তু লগের নিচে যে 10 আছে, 10 যে আছে এটা কিন্তু নরমাল না, একটু নিচে আছে। তো নিচের জন্য তোমার ব্যবহার করতে হবে সাব নামে ট্যাগ, এরপরে লিখতে হবে 10 লেখাটি। সাব ট্যাগটা আমরা দিয়েছি এই 10 লেখাটার জন্য। এবার এই 10 লেখাটা শেষ হয়ে গেছে, এর জন্য আমাদের দিতে হবে স্ল্যাশ সাব। লেখার পর এবার কতটুকু পর্যন্ত নরমাল খেয়াল করো তো, গুণ লেখাটা নরমাল, ব্র্যাকেট লেখাটা নরমাল, 3 লেখাটা নরমাল, প্লাস লেখাটা নরমাল, 2 লেখাটা নরমাল, এবং কি ব্র্যাকেট লেখাটাও নরমাল আছে। এবার এই ব্র্যাকেটের উপরে কিন্তু 5 আছে, এর জন্য আমাদের ব্যবহার করতে হবে সুপ। সুপ লেখার পর আমাদের 5 লেখাটা লিখতে হবে। এবার একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, 5 লেখাটার পরে কি আমরা নিচে নেমে আসছি? নিচে কিন্তু নেমে আসিনি, এই 5 এর উপরে কিন্তু আবার পাওয়ার আছে। তাহলে 5 এর সুপটা শেষ হওয়ার আগেই নতুন আরেকটা সুপ তৈরি হলো, মানে নতুন একটা জিনিস উপরে আছে। 5 এর উপরে মানে পাওয়ারের উপরে আবার একটা পাওয়ার, এরকম হলে তুমি সুপ লেখার পর 5 লিখবে, এখানে স্ল্যাশ সুপ দিবে না, আবার নতুন আরেকটা সুপ দিয়ে তুমি লিখবে এই 2। সুপের উপরে সুপ মানে পাওয়ারের উপরে পাওয়ার যদি আসে, প্রথমে সুপ লিখবে, লেখাটা লিখবে, তার উপরে আবার যেটা আছে এইটা আবার সুপ দিয়ে লিখবে। এবার এই দুইটা সুপ আমরা শেষ করব, দিবে স্ল্যাশ সুপ, আবার দিবে স্ল্যাশ সুপ। এটা লেখার পর আমাদের এই প্যারাগ্রাফটা শেষ হয়েছে, এই যে দিলাম স্ল্যাশ প্যারাগ্রাফ। তো আশা করি সবাই এই দ্বিতীয় প্যারার মতো যদি প্রবলেম পরীক্ষা আসে তোমরা উত্তর করতে পারবে। তো এবার আমরা তৃতীয় প্যারাটি করব। তো তৃতীয় প্যারাটি আবার আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, তৃতীয় প্যারাটি ভালো মতো বোঝার চেষ্টা করো। এইবার দিলাম আমরা প্যারাগ্রাফ। এখানে কিন্তু একটা লেখা বলেছিল যে তৃতীয় প্যারাটি লাল রঙের। তৃতীয় প্যারাটি কোন রঙের? লাল রঙের। এই তৃতীয় প্যারাটা, এই লেখাটা নাকি লাল রঙের। তাহলে এখন যদি তুমি প্যারাগ্রাফ দিয়ে লিখে লেখাটা স্ল্যাশ প্যারাগ্রাফ দিয়ে দাও, তাহলে এই লেখাটা কি লাল দেখাবে? লাল দেখাবে না। এর জন্য একটা কাজ করতে হবে, ওইটাই তোমাকে আমি এখানে শিখিয়ে দিচ্ছি, খেয়াল করো। তুমি লিখবে প্রথমে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ লিখে এইভাবে আর কৌণিক ব্র্যাকেট দিবে না, এইটার ভিতরে তুমি একটা কথা লিখবে। কথাটা হলো স্টাইল। কি লিখবে বলো তো? স্টাইল। স্টাইল লেখার পর ইকুয়াল দিবে, একটা ইনভার্টেড কমা দিবে। দেওয়ার পর তুমি লিখবে যে কালার। কি লিখবে? কালার লেখার পর দুইটা ফোঁটা দিয়ে কি কালার বলেছে ওইটার ইংলিশ লিখবে। তো রেড কালার বা লাল রং বলেছে, তো এইখানে আমরা দিব রেড, এরপরে কৌণিক ব্র্যাকেট দিব। আবার বলছে প্যারাগ্রাফ দিয়ে কৌণিক ব্র্যাকেটটা না দিয়ে তুমি এরপরে যদি কালারের কথা এইভাবে বলে দেয়, তাহলে স্টাইল কালার রেড, এরপরে দিবে কৌণিক ব্র্যাকেট। দেওয়ার পর তুমি লিখবে ওই লেখাটা যে বাংলাদেশ, বাংলাদেশ ইজ কি কান্ট্রি? স্মল কান্ট্রি, স্মল কান্ট্রি। স্মল কান্ট্রি দেওয়ার পর, স্মল কান্ট্রি দেওয়ার পর আমাদের প্যারাগ্রাফটা শেষ হয়ে গেছে, তোমরা দিবে স্ল্যাশ প্যারাগ্রাফ। তো তোমাদেরকে একটা কথা আমি বলতে মনে নেই, প্রতিটা প্যারা যদি শেষ হয়ে আবার নতুন প্যারা শুরু করি তখন কিন্তু আর বিআর দিতে হয় না,
একই প্যারার ভিতরে আমরা এক লাইন থেকে আরেক লাইনে আসলে বিআর ট্যাগটা ব্যবহার করব। আর বিআর ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, মানে স্ল্যাশ বিআর নেই। তো আশা করি সবাই এই কথাটা বুঝতে পেরেছো। তো এইবার আমাদের এই তৃতীয় প্যারাটা শেষ হলো। এবার আমরা চতুর্থ প্যারার কাজটা করব। আমরা এটা আবার মুছে দিচ্ছি। চতুর্থ প্যারাটার জন্য আবার দিলাম আমরা প্যারাগ্রাফ নামক ট্যাগ। এবার চতুর্থ প্যারা নিয়ে কি বলেছে প্রশ্নে? চতুর্থ প্যারার শুধু ইজ এ লেখাটি লাল রঙের। দেখো তৃতীয় প্যারার ভিতরে কিন্তু সম্পূর্ণ লেখাটাই লাল ছিল, কিন্তু এইখানে জাস্ট ইজ এ লেখাটা শুধু লাল রঙের, এই লেখাটাই খালি লাল রঙের। তাহলে এই লেখাটার জন্য আলাদাভাবে লাল রং, এটা তুমি কিভাবে HTML কোডিং এ লিখবে ওইটা বোঝার চেষ্টা করো। প্রথমে প্যারাগ্রাফ দিবে, এবার এটার ভিতরে কেউ স্টাইল দিবে না, কারণ ইজ এ লেখাটা যখন আসবে তখন তোমার একটা নতুন কাজ করতে হবে। তো তুমি দিয়ে দিবে দিস। বলো এই পুরাটা একটা প্যারাগ্রাফ না? এই পুরাটা একটা প্যারাগ্রাফ, তাই তুমি প্যারাগ্রাফ ট্যাগ দিবে। এই পুরাটা শেষ হলে দিবে স্ল্যাশ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ কিন্তু কিন্তু একটা প্যারাগ্রাফের ভিতরে এই দুইটা অক্ষর হলো লাল রঙের। এটা কিভাবে করতে হয় সবাই বোঝার চেষ্টা করো। দিস। এবার ইজ এ লেখাটা কিন্তু আমরা লিখতে পারবো না এইভাবে, এই লেখাটা যে লাল রঙের এটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। এবার প্যারাগ্রাফের মাঝের কোনো অংশ যদি এভাবে রং করতে বলি, তখন তোমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগের নাম হলো স্পান ট্যাগ। কোন ট্যাগ? স্পান ট্যাগ। যদি কোন একটা প্যারাগ্রাফের ভিতরে কোন একটা অংশ রং করতে বলি, তখন স্পান নামক ট্যাগটা ব্যবহার করবে। এইটা লেখার পরে তুমি লিখবে স্টাইল। স্টাইল লেখার পর তুমি লিখবে যে কি কালার, ওই আগের মতো কালার। কালার দেওয়ার পর এই লেখাটা কোন রঙের? এই লেখাটাও কিন্তু লাল রঙের, এর জন্য তুমি দিবে রেড। রেড দেওয়ার পর এরপরে কৌণিক ব্র্যাকেট দিয়ে কোন লেখাটা লাল রঙের? ইজ এ লেখাটা হলো লাল রঙের। এরপরে তুমি দিবে স্ল্যাশ স্পান। স্ল্যাশ কি? স্পান। স্ল্যাশ স্পান দেওয়ার পর এরপরে কিন্তু ফ্লাওয়ার লেখাটা আছে নরমালি, এই ফ্লাওয়ার লেখাটা তুমি লিখবে। লেখার পর আমাদের কিন্তু এই প্যারাগ্রাফটা শেষ হয়েছে। তো এটা আমি তোমাকে আবার ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। একটা প্যারাগ্রাফের ভিতরে কোন একটা অংশ রঙের আছে, লাল রঙের আছে। তো লাল রঙের আলাদাভাবে যদি কোন একটা অংশ রং করতে চাও, তখন স্পান ট্যাগ ব্যবহার করতে হয়। আর সম্পূর্ণ লেখাটাই যদি লাল রঙের হয়, তখন প্যারাগ্রাফের সাথেই তুমি স্টাইল যে অ্যাট্রিবিউটটা ওইটা লিখে দিবে। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো এবার আমরা সর্বশেষ যে প্যারাটা আছে, যেটা বাংলা লেখায়, ওই বাংলা লেখাটার জন্য HTML কোডিংটা কিভাবে করতে হয় বোঝার চেষ্টা করো। তো প্রথমে আমরা দেব, মনে রেখো প্যারাগ্রাফ না বাংলা। এখন কিন্তু আপডেট কম্পিউটার গুলোতে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখলেও বাংলা লেখা হয়ে যায়, কিন্তু আমাদের বইয়ে কিন্তু ফন্ট নামে একটা ট্যাগের কথা বলা হয়েছে। বাংলা লেখার জন্য ফন্ট নামে ট্যাগ ব্যবহার করতে হয়। তো আমাদের ট্যাগের নাম কি এবার বলো তো? এবার আমাদের ট্যাগের নাম হলো ফন্ট ট্যাগ। কোন ট্যাগ? ফন্ট ট্যাগ। তোমরা মনে রেখো বাংলা লেখার জন্য ট্যাগের নাম হলো ফন্ট ট্যাগ। এই ফন্ট ট্যাগের সাথে কিছু অ্যাট্রিবিউট তুমি লিখে দিবে, না হলে অনেক স্যার কেটে দিতে পারে। যদিও না লেখলো হয়, আমরা এটা লিখবো। তো লিখে দিলে আমাদের জন্য এটা ভালো হবে। তো ফন্ট লেখার পর তুমি একটা কথা লিখবে ফেস। এটা কিন্তু অ্যাট্রিবিউট, এটা হলো ট্যাগ, আর এটা হলো ট্যাগের পাশে কিছু বৈশিষ্ট্য। তো এই ফেস লেখার পর তুমি এই ফেসের ভিতরে বাংলা লেখার জন্য একটা ফন্ট আছে, ওই ফন্টটা তুমি লিখে দিবে এইভাবে SUTTNY সোটনি MJ বড় হাতের। এটা লিখে তুমি ইনভার্টেড কমা দিবে। ফন্ট লিখবে, ফেস লিখবে, ফেসের ভিতরে বাংলা লেখার ফন্টের নাম দিয়ে দিবে সোটনি MJ। এরপরে তুমি লিখবে কালার। আমরা চাইলে সাইজও দিতে পারি, আরো দিতে পারি সাইজ। তো মনে রেখো নরমাল সাইজ হলো 3। নরমাল সাইজ কত? 3। তার পাশে তুমি একটু লিখে দিবে পিক্সেল, 3 পিক্সেল। লেখার পর তুমি আবার দিবে কালার। কালার দেওয়ার পর এটা কি কালারের বলেছে বলতো? এটা কিন্তু বলেছে নীল রঙের। তো এই কালারের ভিতরে তুমি লিখে দিবে ব্লু। এরপর কৌণিক ব্র্যাকেট দিয়ে তুমি বাংলাদেশ নদীমাতৃক দেশ এই কথাটা লিখবে, যে বাংলাদেশ কি মাতৃক দেশ? নদীমাতৃক দেশ। নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশ দেওয়ার পর আমাদের এই ফন্ট ট্যাগের কাজ শেষ, মানে বাংলা লেখাটা শেষ। এর জন্য তুমি দিবে স্ল্যাশ ফন্ট। তো তোমাদেরকে বলছি ফন্ট ট্যাগের পাশে 3টা অ্যাট্রিবিউট দিবে। একটা হলো ফেস। ফেসের ভিতরে বাংলা লেখার জন্য ফন্টের একটা নাম দিয়ে দিবে সোটনি MG। সাইজ নরমাল লেখার জন্য 3 পিক্সেল দেয়। আর কালারটা যেই কালার বলে ওই কালার দিয়ে দিবে। তো আশা করি সবাই এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। এই ধরনের প্রবলেম পরীক্ষা কিন্তু এসে যেতে পারে, এবং বিগত বছরে ফাঁকে ফাঁকে দিয়ে অনেক বোর্ডে কিন্তু এই ধরনের প্রবলেম গুলো এসেছে। তো আশা করি সবাই এই ক্লাসটা ভালো মতো বুঝতে পেরেছো।